আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশের 6 মাস পর নিয়োগ পাননি 2007 সালে দলীয় বিবেচনায় চাকরিচ্যুত 757 পুলিশ কর্মকর্তা। প্রায় দেড় যুগ পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন 330 জন চাকরিপ্রার্থী। আবেদন যাচাই বাছাই করে গত মে মাসে সুপারিশের ফাইলটি পাঠানো হয় প্রধান উপদেষ্টার দপ্তরে। এরপর আর কোনো অগ্রগতি নেই। নিয়োগ বাস্তবায়ন না হওয়ায় হতাশ বঞ্চিত পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার। দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি ভুক্তভোগীদের। তরিক ইসলামের রিপোর্ট। এটা শোনার পরে আমার মা স্ট্রোক করে, আমার বাবা আগে স্ট্রোক করে প্যারালাইজ, দুইজন এখন বিছনা সজ্জা। মুন্সিগঞ্জের ইলিয়াস শিকদার 2006 সালে পুলিশের এসআই পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন চাকরিতে যোগদানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে যে একটা আশার আলো দেখছি, সবাই জানতে পারছে যে চাকরি আবার ফিরে পাচ্ছি। চাকরি আশা ভরসা করছিলাম, চাকরি হইব, আল্লাহ চাকরি দিব। এরকম অসহায়ভাবে চলছি, কেন সরকার এটার দিকে নজর দেয় না? একই অবস্থা লৌহজং উপজেলার নিতাই চন্দ্রের, যেখানে অর্থাভাবে বিনা চিকিৎসায় হারাতে হয় বাবা মাকে। চিকিৎসার অভাবে সেই 2006 সালে আমার বাবা মারা যায়, বাবাকে আমি হারিয়ে ফেলি, আমার মাও মারা যায়। বগুড়ার ধুনট উপজেলার সিদ্দিক হোসেনের জীবনের গল্প আরও বেদনার। দারিদ্র্য দূর করে সচ্ছল জীবনের স্বপ্ন দেখছিলেন তিনিও, কিন্তু তার ভাগ্য বদলায়নি। জীর্ণ ঘরটির মতো সিদ্দিকের জীবনও দুর্দশাগ্রস্ত। ছেলের স্কুলে বেতন পর্যন্ত আমি এখন দিতে পারি না, পরিশোধ করতে পারি না। ইভেন পুনর্নিয়োগের আবেদন করা 330 জন পুলিশ কর্মকর্তাদের সবার জীবনের গল্পই এক, বঞ্চনা আর হতাশায় জড়ানো। প্রত্যেকদিন আমরা দিন গুনে, আজকে হয়তো আমাদের সিদ্ধান্ত হবে। আমরা পুলিশের চাকরি, আর আমাদের কাছে পুলিশ মারে স্যার। তদন্ত কমিটি দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে বলল যে ওই আদেশটা অবৈধ, ওটা সঠিক প্রক্রিয়া ছিল না। গত 15 ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের এক পত্রে বলা হয়, বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। একইভাবে জননিরাপত্তা বিভাগের সুপারিশে একটি বিশেষ ব্যাচ হিসেবে বিবেচনা ও আলাদা বিধিমালা প্রণয়নের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়। গত এপ্রিল মাসে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সুপারিশে প্রশাসনিক আদেশের দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ করা যেতে পারে মর্মে সুপারিশ করা হয়, যেখানে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মানবিক বিবেচনায় দ্রুততম সময়ে চাকরি বঞ্চিত অসহায় পুলিশ কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি পুলিশের সাবেকেই পুলিশ মহাপরিদর্শকের। এমন একটা পর্যায়ে আসছে যে কনসিডারিং দ্য ভ্যাকেন্সি, এক্সিস্টিং ভ্যাকেন্সি ইন পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড উড বি ভ্যাকেন্সি, যেটা আমরা এখনই বলতে পারি, সেগুলির মধ্যে এই 350-350 লোকের অ্যাভোর করা এটা কোনো ব্যাপারই না। তো এই স্টেজে এসে এটা 6 মাস কেন পড়ে থাকবে, এটা অ্যাটলিস্ট আমার বোধগম্য না। আমার মনে হয় জায়গা মতো এটার মধ্যে একটু নক করা দরকার। এর আগেও 1991 সালে নিয়োগ বাতিলকৃত পুলিশ কর্মকর্তাদের বিশেষ বিবেচনায় 1997 সালে চাকরিতে পুনর্বহাল করা হয়। সামাজিক ও মানবিক বিবেচনায় সরকার দ্রুত তাদের চাকরিতে পুনর্বহালের মাধ্যমে দেশ সেবার সুযোগ দিবেন, এমনটাই প্রত্যাশা নিয়োগ বঞ্চিতদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিতে মধ্যরাত থেকেই শুরু হয়েছে সারা দেশে ঝাটকা ধরায় নিষেধাজ্ঞা। আগামী বছরের 30 জুন পর্যন্ত থাকবে 8 মাসের এই নিষেধাজ্ঞা। এর আওতায় সাগর ও নদীতে 25 সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বেচাকেনা ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মৎস্য অধিদপ্তর সারা দেশে জেলা, উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। আগাম জাতের রোপা আমন ধান কাটায় ব্যস্ত জয়পুরহাটের কৃষকরা। তবে এবার পোকার আক্রমণে ফলন যেমন কমেছে, তেমনি কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। এতে চরম বিপাকে চাষিরা। এক্ষেত্রে সরকারি সহযোগিতার দাবি তাদের। আর কৃষি বিভাগ বলছে, পোকা দমন সহ নানা রকম পরামর্শ ও সহায়তা দিয়েছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জয়পুরহাট জেলায় এখন মাঠে মাঠে চলছে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব। গেল বছর আলুর ব্যাপক লোকসান পুষিয়ে নিতে আগাম ধান চাষে আশার মুখ দেখলেও এখন তাতে গুড়ে বালি। কেননা কারেন্ট পোকার আক্রমণে বিঘা প্রতি 5 থেকে 7 মণ ফলন কমেছে। এছাড়াও বাজারে ভালো দাম না পেয়ে হতাশায় চাষিরা।
ধানে কারেন্ট পোকা লাগে, ধানের অবস্থা খারাপ, ধানের ফলন কমে গেছে। ধান বিক্রি করে এই 11,000 টাকা খরচ করলাম, আর ধান পেলাম 12,000 টাকার। তাহলে এই 1,000 টাকা দিয়ে আমরা খাবো না বিয়ে বাচ্চা চালাবো না কি করব? আমরা কারেন্ট পোকা, পচানি, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। ধানের ফলন খুবই কম, আমরা কাজ করে বেড়াচ্ছি, সেই রকম মূল্য নাই আমাদের। এবার জেলায় 70,095 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের চাষ হয়েছে প্রায় 5,000 হেক্টরে। এদিকে কারেন্ট পোকা রোধ সহ কৃষকদের নানা রকম পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। কৃষক ভাইরা নিয়মিত ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে কিছুটা গড়িমসি করতেছে। অনেক ক্ষেত্রে সঠিক ওষুধটা সঠিক ডোজে না দেওয়ার কারণে দু একটি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদের পুনরায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আপনি যাতে ফলনটা বিপর্যয় না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। চলতি মৌসুমে জয়পুরহাটে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,41,126 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। প্রকৃতিতে শীত দেখা না দিলেও আগে ভাগেই খেজুর রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন ঝিনাইদহের গাছিরা। রস সংগ্রহের জন্য গাছ পরিষ্কার করছেন তারা। তবে খেজুর গাছ ও গাছের সংখ্যা কমে যাওয়ায় এবার রস ও গুড় উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। শীতের আগমনী বার্তার মাঝেই গ্রাম বাংলার পথঘাট, মাঠের ধারে কিংবা বসতবাড়ির আঙ্গিনায় দেখা মিলছে খেজুর গাছের রস আহরণের প্রস্তুতির। একই চিত্র ঝিনাইদহে, যেন দম ফেলার ফুরসত নেই গাছিদের। ধারালো দা দিয়ে দক্ষ হাতে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালী অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা। তারপর আবারও ছেঁচে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। শেষে বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। গাছিরা বলছেন, একদিকে গাছের সংখ্যা কমেছে, অন্যদিকে রস ব্যবসায় আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। ঝিনাইদহ, যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়। সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। একগুলো 2-2.5 পন 3 পন 4 পন করে গাছ ছিল। একটা গাছিতে সকালবেলা গাছ কাটতে গেছে, সারাদিন গাছ কেটে সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং দীর্ঘ 4 মাস আমরা এই খেজুরের রস গুড় বানিয়ে বিক্রি করতে পারবো। তা লোকের গাছ অন্তত 300 গাছ তুলে দেবো, তাতে আমার 30,000 টাকা আয় হবে। লোক সংখ্যা কম, গাছ তুলা, গাছ কাটা ঝামেলা, কঠিন কাজ, পরিশ্রমের কাজ। এখনকার যুগের ছেলেরা সেই ধরনের পরিশ্রম আর করতে চাচ্ছে না। কৃষি বিভাগ জানায়, নিরাপদ রস আহরণ ও গুড় উৎপাদনে নিয়মিত গাছিদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা। গত বছর নিরাপদ রস আহরণ বিষয়ে প্রশিক্ষণও প্রদান করেছিলাম। এবছর আমরা চেষ্টা করব তাদেরকে প্রশিক্ষণ প্রদান করার। ঝিনাইদহে এবছর 1,12,760টি খেজুর গাছ থেকে প্রায় 872 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আন্তর্জাতিক। এবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিলের দাবিতে প্রস্তাব পাশ হয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রস্তাবটি সিনেটে ভোটের জন্য উত্থাপনের পর 51 জন সদস্য এর পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন 47 জন। মার্কিন সিনেটের মোট আসন 100টি, বাকি 2 জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন। আশ্চর্যজনক বিষয় হল, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেট সদস্য। এরা হলেন কেন্টাকি অঙ্গরাজ্যের 2 সিনেটর র্যান্ড পল ও মিচ ম্যাককনেল, আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি, মাইন অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিন্স। গত 2 এপ্রিল বিশ্বের 100টিরও বেশি দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। খেলার খবর। যে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হোয়াইট ওয়াশ করেছিল, এবার নিজেদের ভেন্যুতে সেই ক্যারিবীয়দের কাছেই ধবল ধোলাই হল বাংলাদেশ। চট্টগ্রাম টি20 সিরিজের 3টি ম্যাচই জিতল ওয়েস্ট ইন্ডিজ। তবে এই সিরিজ হারে ব্যাটিংয়ে ব্যর্থতা নয়, প্রকৃতির উপর দোষ চাপালেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। আর সফরকারী দলের অধিনায়ক রোস্টন চেস বলেন, চট্টগ্রামের উইকেটে স্ট্রোক প্লে ভালো ছিল। পরাগ আরমানের রিপোর্ট।
চট্টগ্রামে মান বাঁচানোর শেষ টি-20 ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে মাঠে দেখা গেল উল্টো চিত্র। খেলা শেষে পরাজয়ের দায়টা চাপালেন লিটন প্রকৃতির অপ্রত্যাশিত আচরণের উপর। এ যেন নাচতে না জানলে উঠান বাঁকা অবস্থা। কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে না, বাট চেষ্টা আমাদের কমতে ছিল না। ওই জায়গাটায় আমাদের বলাররা ভালো এফোর্ট দিয়েছে, যেহেতু ডিপ পড়েছে, উইকেট খুব ভালো হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। এখানে যদি আমরা ফার্স্ট ইনিংসে 200 রান করতাম, যেটা পসিবল না, কারণ উইকেটে আপনি 200 করতেও পারবেন না। সো যেটুকু ছিল আমার মনে হয় এনাফ ছিল, যদি গ্রাউন্ডটা ড্রাই থাকতো, যদি ডিউটা না পড়তো। কন্ডিশনের পরিবর্তন না হলে 151 রান জেতার মতো স্কোর ছিল বলে জানান লিটন। তাছাড়া হারের জন্য ক্যাচ ফসকে যাওয়াকেই দায়ী করেন টাইগার অধিনায়ক। ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে। যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে, যদি না দেয় সেম একই জায়গায় থাকবো। সো যারা ক্রিকেটটা খেলতেছে অনেকদিন ধরে, তাদেরকে নিয়ে আরেকটু আগালে হয়তোবা রেজাল্টটা ভালো আসার চান্স থাকবে। এদিকে গেল মাসে নেপালের কাছে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ঘুরে দাঁড়াতে মরিয়েছিল ড্যারেন সামির শিষ্যরা। শেষ ম্যাচে বাংলাদেশকে 151 রানে আটকে রাখতে পেরে খুশি ছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা রোস্টন চেজ চট্টগ্রামের উইকেটের প্রশংসাও করেন। আমরা তাদেরকে 151 রানে আটকে রাখতে পেরে খুশি ছিলাম। এখানকার উইকেট স্ট্রোক প্লের জন্য ভালো ছিল। আমরা ওয়ানডে সিরিজ হেরেছি, ছেলেরা শক্তভাবে ফিরে এসেছে এবং জয় করেছে। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে ক্যারিবিয়ারা এখন নতুন স্বপ্ন দেখতেই পারে, কারণ এবারই প্রথম দেশের বাইরে কোন টি-20 সিরিজ 3-0 ব্যবধানে জিতেছে তারা। পরাগ আরমান, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।